কলিং বেল শুনে মনিরা ভাবল, ভর দুপুরে আবার কে এলো? নিশ্চয়ই পিয়ন। দোতলার ব্যালকনি থেকে চেঁচালো, কে? এক ভদ্রলোক দরজা থেকে সরে এসে ওপরের দিকে তাকিয়ে বলল, আমি ম্যাডাম। মনিরা ক্যাটকেটে গলায় বলল, বলুন। বাড়িতে কেউ নেই স্যার বা ম্যাডাম? না, কেউ নেই। আমাকে বলুন কি বলছেন। না মানে আমি একটা কোম্পানি থেকে এসেছিলাম, কিছু কথা ছিল, পরে আসবেন। ঠিক আছে ঠিক আছে, আসছি। মোটর সাইকেল ভটভটিয়ে লোকটা চলে গেল। বাড়ির গিন্নি চন্দনা রায় বিকেলে বাড়ি ফিরলে লোকটার কথা বলল মনিরা। চন্দনা বলল, হবে কোনো এজেন্ট ফেজেন্ট? কোম্পানির নাম কিছু বলেছে? মনিরা বলল, না না, তোমাদের বলবে বলল। যত আবোল তাবোল ব্যাপার, দরজা না খুলে ভালোই করেছিস। 3-4 দিন পরে লোকটা আবার বেল দিল। ব্যালকনি থেকে বিরক্ত মনিরা বলল, আবার আপনি এসেছেন? ওদের কিছু লাগবে না বলে দিয়েছে আমাকে। লোকটা তাও দাঁড়িয়ে আছে দেখে মনিরা চেঁচিয়ে বলল, কি হলো, কথা কানে গেল না? লোকটা ত্রস্ত হয়ে বলল, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, একটু জল খাওয়াবেন প্লিজ। সেই সকালে বেরিয়েছি তো, জলের বোতলটা একদম খালি হয়ে গেছে। কাছেই বাজার, যান জল কিনে নিন। এ কথা বলার পরে খেয়াল হলো আন্টি বলে, কেউ জল চাইলে জল দেব না বলতে নেই। মনটা একটু নরম হলো, আবার মনের ভেতরে ভয়ও হলো। চেনে না জানে না এমন লোককে দরজা খুলে জল দেওয়া কি ঠিক হবে? মোটর সাইকেলের স্টার্ট শুনে মনিরা চেঁচিয়ে উঠল, দাঁড়ান দাঁড়ান, জল খেয়ে যান। একটা জলের বোতল নিয়ে দৌড়ে নিচে নেমে দরজাটা সামান্য ফাঁক করে বলল, নিন ধরুন। লোকটা সত্যিই খুব জল তেষ্টা পেয়েছিল। এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো বোতল শেষ করে বোতলটা ফেরত দিয়ে বলল, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই ম্যাডামকে কখন পাওয়া যেতে পারে বলুন তো? ছুটির দিনে ওরা দুজনেই বাড়িতে থাকে। লোকটা চলে গেল। 5-6 দিনের মাথায় লোকাল মার্কেট থেকে মনিরা দুধ নিয়ে হেঁটে বাড়ি ফিরছে, সামনে ঘ্যাচ করে একটা মোটর সাইকেল দাঁড়ালো। মনিরা চমকে উঠল। হেলমেট খুলতেই দেখতে পেল সেই লোকটা, মুখে আবার একগাল হাসি। মনিরা সামলে নিয়ে বলল, আপনি এখানে? লোকটা বলল, কেমন চমকে দিয়েছি বলুন? আমাদের কোম্পানিতে এক একজনের এক একটা কাজের জোন ভাগ করা থাকে। আমার এখন এই জোনে কাজ। যতগুলো কাস্টমার জোগাড় করতে পারবো তত কমিশন পাবো, প্রমোশনও হবে। খুব শিগগির একটা ছুটির দিন থেকে আপনাদের বাড়িতে আসবো, কিন্তু পেটের দায়, বুঝলেন না? আসবেন। তবে সামনেই ওদের মেয়ের বিয়ে, সেই জন্য নানান কাজে ওরা যখন তখন বেরিয়ে যায় বাড়ি থেকে। দেখা পাবার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যাচ্ছি আমি। দ্রুত পা চালালো মনিরা। 8-10 দিন পরে একটা ছুটির দিনেই এলো লোকটা। কলিং বেল শুনে যথারীতি ব্যালকনিতে গিয়ে মনিরা বলল, সরি, আপনি ছুটির দিন দেখে এসেছেন, কিন্তু ওরা বাড়িতে নেই। স্যার বাইরে গেছেন আর ম্যাডাম কিছুক্ষণ আগেই বেরোলেন, খুব ব্যস্ত এখন সবাই। লোকটা বিমর্ষ হয়ে বলল, এই কপালটাই খারাপ দেখছি। আপনি একবার নিচে আসবেন প্লিজ। কেন বলুন তো, জল তেষ্টা পেয়েছে? আরে না না, আবার কবে আসতে পারবো জানি না, ক্যাটালগটা দিয়ে যাব আপনাকে। ওই তো লেটার বক্সে ফেলে দিন। লেটার বক্সটার দিকে এক নজর তাকিয়ে লোকটা বলল, বড় ক্যাটালগ, ওখানে ঢোকানো যাবে না। আরে বাবা, আমি চোর ডাকাত নই, এত ভয় পাচ্ছেন কেন? এই দেখুন ক্যাটালগের সাইজটা দেখুন, ধরবে লেটার বক্সে? মনিরা দেখল সত্যি বড় ক্যাটালগ। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েই নিচে নেমে গেল মনিরা। দরজা খুলতেই ওর মুখ চেপে ধরে ভেতরে এনে ছিটকিরি তুলে দিল কাপড়ে মুখ ঢাকা অন্য একটা লোক। থামের আড়ালে থাকায় ওপর থেকে দেখতে পায়নি লোকটাকে। মুহূর্তের মধ্যে দুজনে মিলে একটা চেয়ারের সঙ্গে ওকে দড়ি দিয়ে বেঁধে বসিয়ে দিয়ে বলল,
বেডরুমের আলমারির চাবি কোথায় থাকে জানো? মনিরা ঘাড় নেড়ে জানালো জানে না। ওকে বেঁধে রেখে দুজন ওপরে চলে গেল। ওপরে 3টে বেডরুম, একটার পর একটা ঘরের আলমারি ভেঙে চলেছে ওরা। মনিরা সব শুনতে পাচ্ছে। ম্যাডামের ঘরের আলমারিতে সবে হাত লাগিয়েছে, কলিং বেল বেজে উঠল। মনিরা ছটফট করছে। 12 বাজার পরে ওরা দ্রুত নিচে নেমে এসে মনিরার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। তারপরে ওর মাথায় রিভলভার ঠেকিয়ে দরজার ছিটকিনি খুলে চন্দনা রায়কে ধাক্কা দিয়ে সরিয়ে তার কাঁধের ভ্যানিটি ব্যাগটা ছিনতাই করে মোটরসাইকেল হাঁকিয়ে চম্পট দিল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব চন্দনা প্রথমে মনিরার মুখের রুমাল দড়ি খুলে দিয়ে জিজ্ঞেস করলো, কি করে ঘরে ঢুকলো ওরা? পুরোটা খুলে বল। প্রথম 5-6 মিনিট মনিরা রুদ্ধবাক হয়ে বসে রইল। চন্দনা 1 গ্লাস জল দিল। ঢক ঢক করে জলটা খেয়ে কাঁদতে কাঁদতে পরপর যা যা ঘটেছে বলল। চন্দনা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, তুই এত হাদা হয়ে গেলি কি করে বুঝতে পারছি না তো। যাই হোক, আমাদের এখন থানায় যেতে হবে এফআইআর করতে। রেডি হয়ে নে। আমার ব্যাগটাও ছিনতাই করে নিল। ব্যাগে অবশ্য তেমন কিছু নেই, 1000 খানেক টাকা আছে। মোবাইলটাও গাড়িতেই আছে। মাম গতবার জন্মদিনে ব্যাগটা গিফট দিয়েছিল, বেশ পছন্দের ব্যাগ ছিল আমার। যাকে অল্পের উপর দিয়ে গেছে। মনে মনে ভাবছিল খুব বেঁচে গেছে ক্ষয়ক্ষতির হাত থেকে। গতকাল ব্যাংক থেকে 4 লাখ টাকা তুলেছে। মামের গয়নার ডেলিভারি ছিল আজ। সেই টাকাটাই ব্যাগে ঢোকাতে ভুলে গেছিল বলে বাড়ি ফিরে এসেছে। এটিএম কার্ডটাও আলমারিতে। ওই আলমারিটা প্রথমে খুললেই সব চলে যেত। এ কথা ভেবে বুকটা ধড়াস করে উঠল চন্দনার। তার মানে ওরা বেশ কিছুদিন ধরে এ বাড়ির উপর নজর রাখছে। তা না হলে জানবে কি করে কে কবে কখন টাকা তুলে ঘরে রাখছে? থানার ওসি সবটা শুনে বলল, ম্যাডাম, এরকম কয়েকটা কেস আমাদের কাছে এসেছে। কয়েকটা মাল ধরাও পড়ে গেছে। আপনি খুব বেঁচে গেছেন, তেমন একটা ক্ষতি করতে পারেনি। তবে আপনার পরিচারিকার বক্তব্য থেকে মনে হলো হয় ও খুব বড় মাপের বোকা, আর তা না হলে বড় মাপের ঠগ। এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা গেছে বাড়ির কোনো মেম্বার বা কাজের লোক যুক্ত আছে। চন্দনা বাধা দিয়ে বলল, না না, ও বোকামিই করেছে। ও আমার বাড়ির পরিচারিকা নয়। আমরা ওকে ফ্যামিলি মেম্বারই মনে করি। আমরা ছাড়া ওর আর কেউ নেই। ওর ভোটার কার্ড, আধার কার্ড সব আমাদের ঠিকানায়। আপনি বলছেন মেনে নিচ্ছি। আরে বাবা, এখন নিজের ছেলে মেয়েকেই বিশ্বাস করা যাচ্ছে না, আর এ তো পরের মেয়ে। বয়স কম, স্বাদ আহ্লাদ থাকতেই পারে। ও কি সারা জীবন আপনার বাড়িতে পড়ে থাকবে নাকি? চন্দনা বলল, ওর বিয়ের জন্য আমরা অনেক ভেবেছি। ও কিছুতেই রাজি হলো না। বলেছিল ইচ্ছে হলে জানাবে। হা হা করে হেসে উঠল অফিসার। আপনি ম্যাডাম খুব সহজ সরল। আপনার আশেপাশে কত ক্রাইম হয়ে চলেছে দেখতে পাচ্ছেন না? সম্পত্তি হাতানোর জন্য বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে নাতনি ঠাকুমাকে খুন করে ফেললো। এ তো বেশি দিন আগের কথা নয়। আর কত বলবো, কাগজে তো রোজই দেখছেন। যাই হোক, ওর ব্যাপারে একটু খুলে বলুন ম্যাডাম। ও কে, কোথা থেকে এসেছে? ওর কেউ নেই মানে ও কি অনাথ? ওর ডিটেলসটা একটু দরকার। নিশ্চয়ই। ওর বাবা ইব্রাহিম আমাদের বাড়ির ড্রাইভার ছিল, আমাদের বাড়িতেই থাকতো। আমার মেয়ে মাম, ভালো নাম সৃজা, যখন 1 বছরের তখন ওকে ড্রাইভার রাখা হয়েছিল। মুর্শিদাবাদের একটা গ্রামে ওদের বাড়ি। গ্রামের বাড়িতে বাবা, মা, বউ আর এই মনিরা ছাড়া ইব্রাহিমের ভাইয়ের ফ্যামিলিও একসাথে থাকতো। মনিরা আমার মেয়ের চেয়ে 2 বছরের বড়। মেয়েকে ছেড়ে এত দূরে থাকতো বলেই হয়তো সৃজাকে খুব ভালোবাসত। মনিরা আর ওর মা মাঝে মাঝে ছুটি ছাটায় এখানে এসে থাকতো, বেশিরভাগ ডাক্তার দেখানো বা কলকাতা ঘোরার জন্য। সেই কারণে মনিরাকে অনেক ছোট থেকেই চিনি জানি। মনিরা যখন ক্লাস 10-এ উঠল, ইব্রাহিম একবার বাড়ি থেকে ফিরে বলল, ম্যাডাম, মেয়েটার বিয়ে ঠিক করে ফেললাম। বেশ অবাক হলাম এবং বিরক্তও। বললাম, তার মানে? ক্লাস 10-এ উঠেছে তোমার মেয়ে, সামনের বছর মাধ্যমিক দেবে।
তার বিয়ের কথা ভাবছ এখন? ইব্রাহিম বিব্রত গলায় বলল, আসলে বাবা মা দুজনেই অসুস্থ। ওর মামা একটা ভালো সম্বন্ধ এনেছে, ছেলে বিএসএফে চাকরি করে। ওরা তাড়াতাড়ি ছেলের বিয়ে দিতে চাইছে। মনিরাকে পছন্দ হয়ে গেল, বিয়েও পাকা হয়ে গেল। তাহলে আর কি, আনন্দে নাচ গান করো। মেয়েটার ভবিষ্যতের কথা ভাবলে না? লেখাপড়ায় খারাপ কিছু নয় তোমার মেয়ে, তাকে লেখাপড়ার সুযোগটাও দেবে না? নিজের পায়ের তলার মাটিটা যে শক্ত হওয়া জরুরি, সে কথা বুঝেও কেন বুঝতে চাও না তোমরা? আমার কথা শোনো, এখন মেয়ের ভবিষ্যতের কথা ভাবো। তালাক দিয়ে দিলে কি করবে তখন? একুল উকুল দুকুল যাবে। কিন্তু এখন একদম কচি বয়স তোমার মেয়ের, এত চিন্তার কি আছে? অনেক ভালো সম্বন্ধ আসবে। মাথা নিচু করে চলে গেল ইব্রাহিম। 1 মাসের মাথায় বিয়ে হয়ে গেল মনিরার। 3 মাসের মাথায় বাড়ি থেকে ফোন এলো, বর্ডারে গুলিগোলা চলছিল, মনিরার বর মারা গেছে। ব্যাস, অলক্ষণে মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। মনিরার মা খুব অসুস্থ হয়ে পড়ল, 6 মাস বাদে মারা গেল। তখন ইব্রাহিম খুব ভেঙে পড়েছিল। আমার কাছে এসে কান্নাকাটি করে বলল, আপনার কথা না শুনে খুব ভুল হয়ে গেছে ম্যাডাম। এখন মেয়েটাকে নিয়ে কি করব বুঝতে পারছি না। আমি এখানে শহরে, বাড়িতে বাবা মা অসুস্থ, ভাইয়ের বউ একেবারে দেখতে পারছে না ওকে। কথায় কথায় মা খাগি, বর খাগি এসব বলে গালাগাল দিচ্ছে আর চাকরের মতো খাটাচ্ছে। আমি ওকে বললাম, তুমি মনিরাকে এখানে নিয়ে এসো, তারপরে দেখছি কি করা যায়। সেই থেকে মনিরা আমার কাছে, ধরুন 12 বছর হয়ে গেল। এর মধ্যে প্রাইভেটে ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারপর আর পড়তে চাইল না। ওর সেলাইয়ের হাত খুব ভালো, ওর মাও নাকি ভালো সেলাই জানতো। ও ঘরে বসে কাঁথা স্টিচের কাজ করে, এমব্রয়ডারি করে, একটা বুটিকের সঙ্গেও যুক্ত। আর আমাদের বাড়িতে ওর ডিউটি কেয়ারটেকারের। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, 4 বছর আগে ইব্রাহিম একটা বাস দুর্ঘটনায় মারা গেছে। ব্যাস, বাবাও চলে গেল। তারপর থেকে ওর সব দায়িত্ব আমাদের। মেয়েটার অনেক গুণ, সবচেয়ে বড় গুণ ও মিথ্যে কথা বলে না। আর দোষ হলো ও খুব মুখরা আর ক্যাট করে কথা বলে। খুব সাহস আছে বলে আমাকেও প্রয়োজনে শোনাতে ছাড়ে না। অফিসার বলল, বুঝলাম, তবে বহু মানুষ দেখলাম তো, কে যে কখন পাল্টি খেয়ে যায় বলা মুশকিল। ডোন্ট মাইন্ড, একটা কথা বলছি, এমন তো হতে পারে ওই চোরটাকে ওর পছন্দ হয়েছিল। তা না হলে। চন্দনা একবার মনিরার দিকে তাকিয়ে দেখল, মনে হলো যেন এই জগতে নেই। থানায় ঢোকার পর থেকে কেমন শক্ত হয়ে বসে আছে মনিরা। অফিসারকে বলল, দেখুন, আমার তা মনে হয় না, অত দুর্বল চরিত্রের মেয়েও নয়। ঠিক আছে, আমরা আশা করছি তাড়াতাড়ি গ্যাংটাকে ধরতে পারবো। বলে রাখছি, দরকার হলে টিআই প্যারেডে ডাকতে হতে পারে ওকে, ক্রিমিনাল আইডেন্টিফাই করার জন্য। নিশ্চয়ই সব রকম সহযোগিতা পাবেন, কথা দিচ্ছি। মনিরা আমার কাছেই আছে, আপনাদের অ্যাসিওর করছি ও কোথাও পালিয়ে যাবে না। বিয়ে বাড়ি, নানান ব্যস্ততায় চোখের পলকে 2 মাস পেরিয়ে গেল। সৃজা 1 মাসের ছুটি নিয়ে আমেরিকা থেকে এসেছিল। বর বিজয়ন সাউথ ইন্ডিয়ান ছেলে, ওখানেই পরিচয় এবং বিয়ের সিদ্ধান্ত। উভয় পক্ষের বাবা মায়ের কাজ ছিল বিয়ে এবং রিসেপশনের ব্যবস্থা করা। সবকিছু ভালোভাবেই মিটে গেছে। এর মধ্যে 2 দফা মনিরাকে নিয়ে বেরোতে হয়েছিল টিআই প্যারেডে আসামি শনাক্ত করার জন্য। দ্বিতীয়বারে মনিরা আসামি চিনতে পারল না দেখে অফিসার বিরক্ত হয়ে বলেছিল, আমি শিওর মনিরা ঠিক কথা বলছে না, প্রায় সব কটা বদমাস ধরা পড়ে গেছে, মনিরা ইচ্ছা করেই কোঅপারেট করছে না। ওকে একবার আমাদের হেফাজতে নিতে দিন, আমি বের করে ছাড়ব ওর আসল মতলবটা কি। চন্দনা বলল, সেটা সম্ভব নয়, আপনাকে আমি আগেই বলেছি। দেখুন, আমার বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, আমরা এখন সবাই খুব ব্যস্ত। 1 মাসের মধ্যে আর ডাকাডাকি করবেন না প্লিজ। অফিসার টন্ট করে বলল, আসলে আপনার তো কোনো ক্ষতি হয়নি, তাই এসব বলছেন। দেখুন, সেরকম হলে থানায় আসতামই না এফআইআর করার জন্য। এখন আসছি আমরা। যাই হোক, বিয়ে পর্ব ভালোই ভালোই মিটে গেলেও মনিরার মুখের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে।
বিয়ে বাড়িতেও সব কাজই যত্ন নিয়ে করেছে, কিন্তু রোবটের মতো চন্দনার নজর এড়ায়নি। চন্দনা একদিন বলেছিল, তুই ওই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে দে তো। আরে বাবা, আমরা তো কিছু ভাবছি না, নর্মাল হয়ে যা বাবা, দুঃস্বপ্ন মনে করে ভুলে যা। কোনো লাভ হয়নি। আজ সৃজা চলে গেল কলকাতা থেকে। এক রাত ব্যাঙ্গালোরে শ্বশুর বাড়িতে থেকে আগামীকাল রাতে দুজনে আমেরিকা চলে যাবে। এয়ারপোর্টে সৃজাকে পৌঁছতে গেছিল চন্দনা আর মনিরা। মনিরা যেতে চাইছিল না, সৃজা জোর করে ধরে নিয়ে গেছিল। সল্টলেক সিটি সেন্টারের কাছাকাছি এসে মনিরা হঠাৎ চেঁচিয়ে উঠল, সনদদা, গাড়ি থামাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাড়ি ভালো করে থামানোর আগেই দরজা খুলে নেমে দৌড়ে গিয়ে একটা লোকের কলার চেপে ধরে চেঁচালো, চোর চোর। কি হচ্ছে ভালো করে বোঝার আগেই চন্দনা সনদ দুজনেই নেমে পড়ল। ততক্ষণে একটা ছোটখাটো ভিড় তৈরি হয়ে গেছে। ভিড় ঠেলে চন্দনা দেখল মনিরা পাগলের মতো চেঁচিয়ে চলেছে, চোর চোর চোর। এরপরে জনতার হাতে ছেড়ে দিল। এলোপাতাড়ি চর চাপড় ঘুষি চলছে। চন্দনা অবাক হয়ে দেখছে মনিরার মুখে চোখে এক অদ্ভুত অভিব্যক্তি। চন্দনাকে বলল, দেখছো কি, এই সেই ডাকাতটা, শিগগিরই থানায় ফোন করো। চন্দনা সনদকে বলল, মারধরটা বন্ধ করাও সনদ, লোকটা পাবলিকের হাতেই মরে যাক সেটা ঠিক নয়। থানায় ফোন করে জনতার ভিড় ঠেলে ঢুকে চন্দনা বলল, প্লিজ আপনারা ওকে ধরে রাখুন, কিন্তু মারধর করবেন না, পুলিশ আসছে, ওকে নিয়ে যাবে। চন্দনার কথায় কিছু কাজ হলো। 10 মিনিটের মধ্যে পুলিশ লোকটাকে জিপে তুলে নিয়ে চলে গেল। পুলিশ চলে যাবার পরে ভিড় ফাঁকা হয়ে গেল। মনিরা ভাবলেশহীন অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে। চন্দনা ধাক্কা দিয়ে বলল, আরে কি হলো কি তোর, চল বাড়ি যেতে হবে না। মনিরা ভ্যাঁ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, কত বড় অপরাধের বোঝা নিয়ে বসেছিলাম আন্টি, তুমি ভাবতে পারবে না, আজ আমার বুকটা হালকা হলো। ওর হাত ধরে সযত্নে গাড়িতে তুলে দিল চন্দনা। আকাশ জুড়ে তখন আশ্চর্য আলোর উদ্ভাস।